অতীতে এ রাজ্য থেকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল একজনের সামনে, তিনি জ্যোতি বসু। 1996 সালে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যুক্তফ্রন্টের সরকারে প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মতভাবে উঠে এসেছিল জ্যোতি বসুর নাম। কিন্তু জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব খারিজ করে দেয় সিপিএমের কেন্দ্রীয় কমিটি, যাকে তিনি নিজে পরবর্তীকালে ঐতিহাসিক ভুল আখ্যা দিয়েছিলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে গিয়ে সেই প্রসঙ্গও টেনে আনলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তো জ্যোতি বসুর পার্টির মতো ঐতিহাসিক ভুল করবে না যে যদি দেশকে পরিচালনার চ্যালেঞ্জ সামনে আসে, দেশবাসী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চান তখন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করবেন। 96 সালে যদি জ্যোতি বসু সিপিএম পলিটগুলো পালিয়ে না যেত, জ্যোতি বসুকে যদি পরম আক্ষেপ নিয়ে ঐতিহাসিক ভুল বলতে না হতো, তাহলে 96 সালেই জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হতেন। বিমল শঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য রাজনীতিতেই বলুন, জাতীয় রাজনীতিতে বলুন, অ্যাকসেপ্টেন্স কিন্তু একেবারে সর্বজন সম্মত, মানে কেউ এ বিষয়ে অসম্মত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ হতেই পারেন, কিন্তু আমরা দেখেছি এ রাজ্যের ক্ষেত্রে এই সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে বলুন বা গত বিধানসভা নির্বাচনে বলুন, যে টার্গেট সেট করেছে বিজেপি, তার ধারে কাছেও কিন্তু তারা পৌঁছতে পারেনি। হ্যাঁ, ভোট শতাংশের নিরিখে আসন হয়তো তাদের বেড়েছে, ভোট শতাংশ হয়তো বেড়েছে কিছুটা হলেও, কিন্তু যে টার্গেট তারা দিয়েছিল সেই টার্গেটে পৌঁছতে পারেননি। সেখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ফ্রন্ট ফুটে যেভাবে নিয়ে আসা হচ্ছে, এবারে কোথাও বিজেপি তাতে সমস্যায় পড়বে না তো? না, আপনি এই যে একটু আগে একটা অদ্ভুত শব্দ প্রয়োগ করলেন, সর্বজনসম্মত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, আমি জনপ্রিয়তা কথাটা ব্যবহার করেছি, স্টুডিওর মধ্যে সবাই কি সেটাই অ্যাকসেপ্ট করলো? আমি জনপ্রিয়তা কথাটা ব্যবহার করেছি, জাতীয় এবং রাজ্য অতীত ইতিহাসকে সামনে টানবেন না। অতীতে কেউ বিশাল জনপ্রিয় ছিল বলে এখনো জনপ্রিয়, আপনাকে সেই মানে ভাবনা চিন্তার অনেক রকম প্রশ্ন আছে, ফলে এখনো সেই জনপ্রিয়তা আছে কিনা, এত একটা সরকার পরিচালনার ব্যর্থতার পরে মানুষ সেই জনপ্রিয়তা দেবে কিনা সেটা প্রশ্ন। ভোট বাক্স কিন্তু উপচে উঠেছে। আপনি যদি পঞ্চায়েতকে ভোট বাক্স ধরেন আপনার ব্যাপার, আমি পঞ্চায়েত ভোটটাকে ভোটই ধরি না। হ্যাঁ, ডেফিনেটলি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছে। আপনি হিসেব তো মুছে দিতে পারবেন না বিমল শঙ্কর বাবু। আপনি রাখতেই পারেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি পঞ্চায়েত পুরসভার হিসেবকে রাখুন, আমি সেগুলোকে শুধু মুছে দিচ্ছি না, ওগুলোকে ডাস্টবিনে ফেলে দিচ্ছি ওই হিসেবটাকে। এবার আমি আমার কথা বলি, সেটা হচ্ছে এই রাজ্যে আমরা কিভাবে চলবো সেটা তো আর তৃণমূলের উপর নির্ভর করে হবে না, আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে। এবং আমরা জানি এই রাজ্যে এখন তৃণমূল দাঁড়িয়ে আছে দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে প্রশাসনকে গিয়ে মানুষকে ভয় দেখানো, আর একটা হচ্ছে পার্টির ক্যাডারদের লেলিয়ে দেওয়া, আর ছোট একটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মানুষকে যতবারও 500 টাকা 1000 টাকা লোভ দেখাও যাতে 500 কোটি 1000 কোটি পকেটে পড়া যায়। এই হচ্ছে ত্রিফলা ওরা মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। কিন্তু একটা কথা বলি, যে হিটলারও কিন্তু একসময় ভেবেছিল আমি চূড়ান্ত, হিটলার শেষ হয়ে গিয়েছিল যখন জরুরি অবস্থা জারি হলো। ইন্দিরা গান্ধী হয়তো ভেবেছিলেন আমি চূড়ান্ত। 2006 সালে যখন সিপিএম জিতলো, আমার তো মনে আছে সিপিএম এর আশা থেকে সিপিএম চলে যাওয়া পুরোটাই মনে আছে, আমার বয়সটা খুব কম হয়নি। তখনও একটা বড় অংশ বামফ্রন্টের বলতো এ রাজ্য থেকে আমাদের হটানোর ক্ষমতা কারণ নেই। আজকে সেই সিপিএম শূন্য হয়ে গেছে। সিপিএম এখনো মিছিলে ডাকলে 100টা লোক আসে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর একটা লোকও আসবে না। এইটুকু আজকে বলে দিতে। সেটা আবার আপনার ভবিষ্যৎবাণী হলো, আমি দেবনাথ বাবুর কাছে এই জায়গায় যাব। কিন্তু এ রাজ্যের মানুষ শুধু নন, গোটা দেশের মানুষ এই মুহূর্তে জানিয়ে চিন্তিত, তা হলো যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, যেভাবে বেকারত্বের হার বাড়ছে, তারপরও এখন বেকারত্ব 3.2% বাড়েনি। নির্বাচন সামনে এলেই রেউড়ি শুরু হয়ে যায়, দান খয়রাতির রাজনীতি শুরু হয়ে যায়। সাধারণ মানুষ কি কোথাও এটাকেই দেশের উন্নয়ন ভেবে নিয়ে এবার ভোট বাক্সে যাবেন ভোট দিতে? কাকে বলছো? আমাকে? আচ্ছা, আমি কতগুলো কথা বলে নি। বিমল বাবু হিটলারের কথা বললেন তো, মানে নিজের দিকে লাগু। আজকে মানে মহামান্য হিটলার যে দম্ভ নিয়ে, যে গণতন্ত্র নিয়ে সংসদে এসেছিলেন এবং তখন দাঁড়িয়েছিলেন অপ্রতিরোধ্য গণতন্ত্র, শেষ পর্যন্ত হিটলার যেতে হয়েছিল। এটা যেন মোদির ক্ষেত্রে আজকে সেটা হচ্ছে। আজকে তৃণমূলকে বলছে, আজকে সেন্ট্রালে এই মোদি যে অপ্রতিরোধ্য ভাবে একনায়কতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র ভাবে এক মুঠো করে সবকে ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে কার ঘন্টা বাজবে যেটা সামনে 24 ইলেকশন। শকুনের সাপে গরু মরে না।
শকুনের সাপে গরু মরে না। একনায়কতন্ত্রের কথা বলছেন দেবরাজ বাবু, আমি গৌতম বাবুর কাছে এই জায়গায় যাব। চার রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা হলো সন্ধ্যেবেলা, আমরা দেখলাম একেবারে জনসম্মুখে চলে এলেন প্রধানমন্ত্রী এবং তিনি মোদি গ্যারান্টির কথা বললেন। সেই মোদি গ্যারান্টি যখন একেবারে সংসদ শুরু হলো, প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন নতুন সংসদে 1200 কোটি টাকা, তারপরে মোদি গ্যারান্টি সংসদের ভেতর থেকে কোথায় আমরা শুনলাম, সে তো সংবাদপত্রে একেবারে ব্যক্তিগত সাক্ষাৎকারের জায়গায় চলে গেল। গৌতম বাবু, বিষয়টা হচ্ছে যে দেশ চলছে, দেশ চালাচ্ছে বিজেপি। দেশ কিরকম চলছে দেশের মানুষ দেখছেন। একটু আগে আপনি বলছিলেন না বেকারত্বের হাল, তো ওই স্ট্যাটিস্টিক্স দিয়ে সব মিলিয়ে লাভ হবে না। কোটি বেকার, এক বছরে কোটি বেকারের ছেলের চাকরি পাওয়ার যে স্বীকৃতি দিয়েছিলেন, 2 কোটি চাকরি দেবেন বছরে, 2 কোটি বেকার ছেলেদের চাকরি দেওয়া, সেটা নিয়ে কোনো ভাবনা নেই। রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে জলের তলে বেঁচে দিয়েছে এবং আদানি আম্বানি এদের স্বার্থই চরিতার্থ হচ্ছে। আচ্ছা বলুন তো, ওই মেহুল চস্কি আর আমাদের নীরব মোদী, ললিত মোদীদের যে টাকা, কোটি কোটি টাকা তারা নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কি অ্যাকশন হলো? কি ধরনের ওই পালিয়ে যাওয়া যারা টাকা চুরি করে চলে গেল, দেশের সম্পদ বিক্রি করে নিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে সেই টাকা ফেরত আনার কোনো চেষ্টা নেই। আর কি, তার থেকেও বড় কথা হচ্ছে এই যা ঘটছে এর সঙ্গে গোটা দেশ জুড়ে একটা ভয়ঙ্কর ধর্মান্ধ ফ্যাসিস্ট শক্তি দেশ চালাচ্ছে। বোঝা যায় তারা এই কয়েকদিন বাদেই আবার মন্দির নিয়ে, হনুমানের দল তো, ও মন্দির নিয়ে আবার নাচানাচি শুরু করবে। এইভাবে দেশের গরিব মানুষের পক্ষে আইন তৈরি করে সেই আইনকে লাগু করার কোনো চেষ্টা বিজেপি সরকার করবে না। এটা বড়দের সরকার, ভালো করে শুনে রাখুন, এরা গরিব মানুষের তাদের কাছ থেকে অনেক বেশি টাকা উদ্ধার করে নেওয়া হয়েছে। দ্বিতীয় কথা শুনুন, ওই চাকরি করেছে, এবার আপনাদের শূন্য করে দেবে। টাকা কবে উদ্ধার হলো? চন্দনদা, সবাইকে থামাই। দেশ বিক্রি হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে দেশ জুড়ে গোটা দেশ জুড়ে সন্ত্রাস পরিচালনা করা। আমরা দেখলাম যে সংসদে স্মোক ক্যান কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে অধিবেশন, 2 কক্ষই। নজিরবিহীন ভাবে একদিনে সাসপেন্ড করা হলো বিরোধী দলের 78 জন সাংসদকে। তালিকায় লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট 16 জন সাংসদ আছেন। সেঞ্চুরি করতেন পারতেন মোদি, কটাক্ষ করেছে কংগ্রেস। মানুষের কণ্ঠস্বরকে দমিয়ে দিচ্ছে মোদি সরকার, আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের মর্যাদাহানির পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও। The above mentioned members may also be suspended from the service of the House for the remainder session of the Rule 374(2). ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একদিনে সাসপেন্ড করে দেওয়া হলো 78 জন বিরোধী সাংসদকে। লোকসভা থেকে সাসপেন্ড করা হলো অধীর চৌধুরী সহ কংগ্রেস এবং তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দলের 33 জন সাংসদকে। সাসপেনশনের খাড়া থেকে বাদ গেলেন না রাজ্যসভার 45 জন সাংসদ। সব মিলিয়ে গত বৃহস্পতিবার থেকে মোট 92 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো 2 কক্ষ থেকে। মোদি আরেকটু হলে সেঞ্চুরি করে ফেলতে পারত। 77-এর 78-এ থেমেছে, যাক সেঞ্চুরি করতে পারেনি, এখনো চান্স আছে, নিশ্চয়ই কাল পরশুর মধ্যে সেঞ্চুরিও করে দিবে। তা সেঞ্চুরিয়ান মোদি পার্লামেন্ট থেকে আগামী দিনে বিরোধী বলে কোনো এমপি যারা বলার ইচ্ছা রাখে, সেই রকম কোনো এমপির অস্তিত্ব পার্লামেন্টের মধ্যে তিনি রাখবেন না। ভারতবর্ষের জন্য এক বড় দুর্ভাগ্য। স্মোক ক্যান কাণ্ডের পরে সংসদের শীতকালীন অধিবেশন কার্যত অগ্নিগর্ভ। বিরোধীদের মূলত 2টি প্রশ্ন। মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা সংসদে হাঙ্গামায় অভিযুক্তকে পাস দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে? সংসদের নিরাপত্তা ইস্যুতে সংবাদ মাধ্যমে মুখ খুলছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ, কিন্তু সংসদে কেন কিছু বলছেন না? এই নিয়ে শুরু হয় হইচই। এরপরই বেনজিরভাবে একে একে 2 কক্ষ মিলিয়ে 78 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়। এর মধ্যে কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী রয়েছেন, তৃণমূলের মোট 16 জন সাংসদ রয়েছেন। Who will raise the voice of the people? You tell me. Totally the voice of the people has been totally stopped, choked. Let them suspend the house first. They have no moral ground to run this house. To expel all the, suspend or expel the opposition fully. How they will run the house? They will run the mockery, nothing.
nothing else. It's a mockery of democracy. ডাক কেমন লাগে? পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সহ 7 জনকে 5.5 মাস বাইরে রেখেছি। এবারেও শীতকালীন অধিবেশনে বাইরে রেখেছি। একটু যাত্রায় পৃথক ফল হয় না। 1989 সালের 15ই মার্চ ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডে জাস্টিস ঠাক্কর কমিশনের রিপোর্ট ঘিরে উত্তাল হয়ে ওঠে সংসদ। রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী। সেই সময় একসঙ্গে সাসপেন্ড করা হয়েছিল 63 জন সাংসদকে। কিন্তু এবার যা হলো তা ইতিহাস। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিমল শঙ্কর বাবু, 2G কেলেঙ্কারির সময় একেবারে UPA 2 এর সময় মনমোহন সিং সরকার যখন ছিলেন তখন দিনের পর দিন আমরা দেখেছি সংসদ উত্তাল হয়েছে এবং সংসদের অধিবেশন চলতে দেওয়া হয়নি। বিজেপি তখন বিরোধীদের চেয়ারে। এবং এখন কি এমন ঘটনা ঘটলো যাতে একেবারে এক ধাক্কায় 78+14 92 জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করতে হলো? প্রথমে বলি যে লোকসভা পরিচালনা করেন স্পিকার, তার একটা সাংবিধানিক ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা বলে তিনি তার কাজ করেন। যেটা রাজ্যসভায় করেন মহামান্য আমাদের উপরাষ্ট্রপতি, তারও সাংবিধানিক ক্ষমতা আছে। সেগুলোকে প্রশ্ন করার কোনো এখতিয়ার আমার অন্তত নেই, আমি শুধু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে এর আগে গোটা দেশে যে ভয়াবহ দুর্নীতি হয়েছিল, সে একদম রাইট ফ্রম রাজীব গান্ধীর আমলে যে কেলেঙ্কারি হয়েছিল, বোফোর্স কেলেঙ্কারি থেকে 2G স্পেকট্রাম কেলেঙ্কারির একটা বড় ধারা তৈরি করেছিল কংগ্রেস। তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল খুব স্বাভাবিক এবং যার জন্য কংগ্রেস পরাজিত হয়েছিল। রাজীব গান্ধী নিজে পরাজিত হয়েছিল। আপনারা আদালত পর্যন্ত যান কেন, আবার পথেই বা বসেন কেন? এই রাজ্যে তা আন্দোলন করব না কেন? স্পিকারের সিদ্ধান্ত, স্পিকারের সিদ্ধান্তকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আপনি প্রশ্ন করবেন না। আমি চ্যালেঞ্জ করছি না, আলোচনা করছি। আমি তো বলছি সিদ্ধান্ত, আরে স্পিকারের সিদ্ধান্তে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু আমরা তো আলোচনা করতে পারি। ঠিক আছে, কংগ্রেস আলোচনা করতে পারে না, বলুন বলুন। সেটা হচ্ছে কংগ্রেস চাইলে আন্দোলনের রাস্তায় যেতেই পারে, আমরা কি আটকে দিয়েছি? এটা তো পশ্চিমবাংলা তৃণমূল সরকার নয় যে কেউ আন্দোলন করতে গেলে গাঁজা কেস দিয়ে দেবে। সেখানে আন্দোলন করতেই পারে। লোকসভাতে দুঃখের কথা হচ্ছে এক সময় বাংলার সাংসদদের একেবারে 50 বা 60-এর দশকে শ্যামাপ্রসাদ মুখার্জি, হীরেন মুখার্জি, তারা যখন বক্তৃতা করতেন সবাই শুনতো বসে বসে চুপচাপ। আজকে ভূপেশ গুপ্ত সবাই শোনার সুযোগই নেই, কিন্তু আজকে যে জায়গায় পৌঁছেছে বাংলা লোকেদের বার করে দেওয়া হচ্ছে। বাংলার সাংসদ শুনতেই তো চাইছেন, বিরোধী দলের সাংসদরা তো শুনতেই চাইছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনতে চাইছেন, প্রধানমন্ত্রীর বিবৃতি শুনতে চাইছেন। কোথায় শোনার ব্যবস্থা হচ্ছে? এটা নিয়ে তদন্ত হচ্ছে, তদন্তের রিপোর্টটা আসুক না, তদন্তের রিপোর্টটা এলে আমি চন্দন বাবুর কাছে আসবো। চন্দন বাবু, সংসদের ভেতরে সংসদের বাইরে সব জায়গায় আমরা বিরোধীদের একটা ঐক্যের ছবি কোথাও দেখতে পাচ্ছি। একদিকে মহুয়া মৈত্র ইস্যুতে আমরা দেখলাম যে কংগ্রেস কিন্তু সরাসরি সমর্থন করলেন অধীর রঞ্জন চৌধুরী। ডেরেক ওব্রায়েন, তার সাংসদ, তাকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে তাই নিয়ে মল্লিকার্জুন খাড়গে তিনি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন। এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি সোনিয়া গান্ধী, এবং যেদিনকে সাসপেন্ড হলেন, যেদিনকে সাংসদ পদ খারিজ হলো মহুয়া মৈত্রের, খুব উল্লেখযোগ্যভাবে মহুয়া মৈত্র যখন সংবাদ মাধ্যমের সামনে ছিলেন ঠিক তার পাশেই দাঁড়িয়েছিলেন সোনিয়া গান্ধী। এই ঐক্যের ছবিটা আজকে দিল্লিতে বৈঠকে এই অভিন্ন যে ন্যূনতম কর্মসূচি তৈরি করতে চাইছে এই জোট, কোথাও আজকে কি সেই প্ল্যাটফর্মটা আমরা দেখতে পাবো? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, কারণ এটার উদ্দেশ্যই তো তাই। মূলত এই জোটটা তৈরি করবার জন্য যে ধরনের স্ট্র্যাটেজি তৈরি করার দরকার, তার জন্য আজকে শীর্ষস্থানীয় সব দলের প্রতিনিধি আজকে দিল্লিতে মিটিং করছেন। এখানে কোনো কিন্তু নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে এই জোটের ক্ষেত্রে তুমি মহুয়া মৈত্রের কথা বলেছো, এখানে যদি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাওয়া বিজেপি নেতাও থাকতেন, কংগ্রেসের নেতা, তাকে হয়তো হাত ধরে তুলতেন। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা এটাস আ কোয়েশ্চেন অফ মোরাল। কিন্তু অন্য প্রসঙ্গ যেখানে আসছে সেখানে কিন্তু খুব স্বাভাবিক, এই যে স্ট্র্যাটেজিক ব্যালেন্স রেখে প্রত্যেকটা দল তার নির্দিষ্ট মেজার্ড ওপিনিয়ন যদি দেন, আমার মনে হয় ভালো হয়। জাস্ট জাম্প দি গান করলে কি হয়, মূলত এটা অঙ্কুরে বিনাশ হয় এবং এতে ক্ষতি হয় পুরো স্ট্রাকচারে। আমি দেবরান বাবুর কাছে যাব। কোথাও এই মেজার্ড ওপিনিয়নের কথা যেটা চন্দন বাবু বলছেন, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করলে অন্যান্য দলগুলো আজকে যে সমর্থনটা কংগ্রেস তাদেরকে দিচ্ছে, আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করলে, মানে তৃণমূল কংগ্রেস যেটা ঘোষণা করে দিল গতকালই, কোথাও আপনার মনে হয় গোটা দেশ জুড়ে লড়াইটা যখন হবে সেই সমর্থনটা আদৌ তৃণমূল কংগ্রেস পাবে? আচ্ছা, কদিন আগে আমি তো শুনলাম কেজরিওয়ালের দল, সেখানে এক মুখপাত্র বলেছিল কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী করতে হবে। নীতিশ কুমার তো 3-4 জন মুখপাত্র বলেছে, আমি নিজেই শুনেছি। প্রশ্ন তা নয়, এটা এই দিয়ে তোমরা খিচুড়ি বানিও না। আমি যে কথা, চন্দনবাবু যে কথাটা বলছে, প্রত্যেককে, বিশেষ করে কংগ্রেস হলো সব থেকে বড়দা,
200-র বেশি আসনে কংগ্রেস সেটা কি তৃণমূল মানতে রাজি? তৃণমূল তো এমন কথা বলছে না যে কংগ্রেস বড়দা, বরং বলছে কংগ্রেসকে দাদাগিরি ছাড়তে হবে। না না না, নিশ্চয়ই দাদাগিরি কেউ করা উচিত না, প্রভাব বিস্তার, কর্তৃত্ব না। কংগ্রেসকে সেটা চন্দনবাবু সত্যি ভালো কথা বলেছে। জাতীয় দল যদি সামনে না থাকে তাহলে দেশে অন্যান্য যে ছোট দলগুলো রয়েছে, আঞ্চলিক দলগুলো রয়েছে, তারা কিভাবে সমর্থন করবে? তারাই বা কেন একটা আঞ্চলিক দলকে মেনে নেবে তাদের মাথার উপরে? গৌতম বাবু, কেন হবে না? না না, মেনে আজকে ফ্যাসিস্ট যদি বিরোধী থাকে নিশ্চয়ই মেনে নিতে বাধ্য। তৃণমূল কংগ্রেসকে কেন মেনে নেবে অন্যান্য দলগুলো? গৌতম বাবু, না না, জাতীয় কংগ্রেসের জাতীয় রাজনীতিতে অবস্থান, জাতীয় রাজনীতিতে তার বিস্তার, সেটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কম্পারিজন যদি আপনি করেন, তাহলে অন্যান্য দলগুলো, আঞ্চলিক দলগুলো, তারা কেন আরেকটা আঞ্চলিক দলের নেতৃত্ব মানবে? না না, এটা তো মানার, প্রথম কথা হচ্ছে এটা মানার কোনো প্রশ্ন এই মুহূর্তে উঠছে না। কেন উঠছে না? তার কারণ হচ্ছে আজকে সভা, যা রাজনৈতিক দলের নেতারা বসছেন, তারা সিদ্ধান্ত করবেন। আমার মনে হয় না, আবারও আমি রিপিট করছি, আমার এটা মনে হয় না যে কংগ্রেসকে আরো নমনীয় হতে হবে এবং সম্ভাব্য নিশ্চয়ই নেতা ঠিক হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমাদের এত এখানে আলাদা করে ওই তথ্য দিয়ে বা তথ্য বাদ দিয়ে আলোচনা করার দরকার নেই। দরকার যেটা, সেটা হচ্ছে এই মেসেজটা যাওয়ার দরকার যে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে হারানোর জন্য এবং দেশটাকে বেঁচে দেওয়ার যে পরিকল্পনা করছে, তাদেরকে বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রয়াস চলবে এবং এই ঐক্যবদ্ধ প্রয়াস জারি থাকবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কংগ্রেসের তরফ থেকে একটা সমীকরণ বলা হচ্ছে যে 70% অন্তত আসনে যদি 1-to-1 লড়াই হয়, তাহলে কিন্তু বিজেপির পক্ষে তৃতীয়বার ক্ষমতায় আসা অত্যন্ত মুশকিল। খিচুড়ি হবে নাকি ওই কি একটা তরকারি বানায় লাবড়া তরকারি, সেগুলো হবে? আরে আমি তো আপনাকে ডিস্টার্ব করি না, আচ্ছা ঠিকঠাক রান্না করতে পারি। এখানে যা অবস্থা, আমরা যদি এত বিরোধী ঐক্যকে ভয় পেতাম, তাহলে কাউকে হাতে রাখতাম, কাউকে দূরে সরাতাম। আমাদের পরিষ্কার কথা, লড়াইটা হচ্ছে চুরির বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে। এই চোররা চুরিটাকে বাঁচানোর জন্য, চুরিটাকে চালিয়ে দেওয়ার জন্য জোট করেছে। এরা মোহাম্মদকে দোকান খুলবে যেখানে চোরাই মাল মিলবে। এই চোরগুলোকে দেশ ছাড়া করে দায়িত্ব বিজেপি তুলে নিয়েছে। আগামী দিনে চোরের বিরুদ্ধে লড়াই করব। দুর্নীতির কথা যখন বলছেন বিমল শঙ্কর বাবু, তখন এদেশের মানুষ তো এটাও দেখছে যে শুধুমাত্র অবিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বিজেপি লোকজন দুর্নীতি করছে না, বিরোধী লোকজন এখানে কোনো মুখ্যমন্ত্রী বিমলদা এখানে অস্বীকার করে কোনো লাভ নেই যে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা এটা খুব স্বাভাবিক অর্থে দেখছি, যেখানে আমি বারবার বলছি কেন্দ্রীয় মানে সর্বভারতীয় দল হিসেবে একটু ঘুরতেই পারি সারা ভারতবর্ষে। আমরা বারবার যে প্রসঙ্গ বলছি, হেমন্ত বিশ্ব শর্মা পূর্বে, উত্তরে রমেশ পেডিয়াল, দক্ষিণে ইউদিরিয়াপ্পা, মধ্যে আছেন চৌহানজি এবং ব্যাপক কেলেঙ্কারি এবং নারায়ণ রানে আছেন পশ্চিমাঞ্চলে। আমি বলতে চাইছি, দেখো এতগুলো মুখ্যমন্ত্রী, মূলত এরা মুখ্যমন্ত্রী, তার সাথে রেড্ডি ব্রাদার্স তো আছেই। কোথাও তুমি দেখবে না সিবিআই ইভেন আশেপাশে ঘোরাঘুরি করছে। হয় কিনা আবার আলোচনা সভা শেষে সকলকে ধন্যবাদ। বিরতির পর আলো খবর নিয়ে